নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। প্রাইম টাইমে স্বাগত। 25 দিনে 6 লক্ষাধিক নাগরিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন দলের সভ্যপদ অভিযানে, যা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়। রবিবার বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযানে অংশ নিয়ে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আগরতলা বিধানসভা কেন্দ্রে সদস্য পদ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত যা খবর তাতে 6 লক্ষের অধিক সদস্য সংগ্রহ হয়ে গেছে রাজ্যব্যাপী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখে নিয়ে বিজেপির সদস্য পদ সংগ্রহ করছেন সাধারণ মানুষ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে এবছর সভ্যপদ সংগ্রহে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তা পার হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 3রা সেপ্টেম্বর থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে বিজেপির এই সদস্য গ্রহণ অভিযান। টার্গেট ছিল প্রায় 12 লক্ষ। এর মধ্যে যা শুনলাম খবর পেয়েছি আমি প্রায় 6 লক্ষর মতো ছুঁয়েছি। এটা ভালো লক্ষণ। যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো প্রবলেম থাকলে সেখান থেকে বেরিয়ে কারোর বাড়িতে যায়, এটা একটা প্রতীকী আমরা করি। পাশাপাশি আমাদের সমস্ত কার্যকর্তারাও সেটা করে। মানুষের মধ্যে উৎসাহ দেখলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের পার্টির উপরে এত আস্থা মানুষের, যে মানুষ বসে আছে কখন এটা করবে। অনেকে অনলাইনে করেও ফেলেছে, এটাকে এখন আবার বাড়িয়েছে। তো আশা করি যে আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা নিশ্চয়ই ফুলফিল করবো। গত বছর আমাদের সারা ভারতবর্ষে বিজেপির যে সদস্য ছিল, সদস্যের সংখ্যা ছিল প্রায় 18 কোটি। এবার আরও কত বাড়বে বুঝতেই পারছেন। ত্রিপুরাতে আগে ছিল 6,50,000, সেটা আবার আমরা 12 লক্ষ রেখে দিচ্ছি। সেটা সব দিকেই বাড়বে এবং আমি যা দেখলাম মানুষের মধ্যে সারা। 2024 সালে লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনে এসিড টেস্টের সম্মুখীন বিজেপি। এক্ষেত্রে এসিড টেস্টের সম্মুখীন হরিয়ানা বিজেপি প্রভারী তথা নির্বাচনের ইনচার্জ ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং হরিয়ানা বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্সও। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির পারফরমেন্স। আর এই ক্ষেত্রেই সিঁদুরে মেঘ দেখাচ্ছে আরএসএস এর রিপোর্ট। শরিক দলের সঙ্গত্যাগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দীর্ঘদিনের নেতৃত্বের অপসারণ, জাতীয় মানের কুস্তিগিরদের বিরোধী দলে যোগদান, কৃষক অসন্তোষ এবং সর্বোপরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সার্বিক বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। 90 সদস্য বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 5 অক্টোবর। বর্তমান হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে 3রা নভেম্বর। সর্বশেষ 2019 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানা বিধানসভা নির্বাচন, যেখানে 40টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে জননায়ক জনতা পার্টিকে সঙ্গে নিয়ে মনোহর লাল খট্টরের নেতৃত্বে সরকার গঠন করেছিল বিজেপি। এই ক্ষেত্রে কংগ্রেস জিতেছিল 30টি আসন। তবে এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ভিন্ন প্রকৃতির। বিশেষ করে শরিক দলের সঙ্গত্যাগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দীর্ঘদিনের নেতৃত্বের অপসারণ, জাতীয় মানের কুস্তিগিরদের বিরোধী দলে যোগদান, কৃষক অসন্তোষ এবং সর্বোপরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচন অনেকটাই চিন্তায় ফেলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। 2024 লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনে যেখানে এসিড টেস্টের সম্মুখীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে বিজেপি প্রভারী তথা নির্বাচনী ইনচার্জ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং হরিয়ানা বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্সও প্রশ্নের মুখে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর যেখানে নির্ভর করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনের বিজেপির পারফরমেন্স, সেখানে কিন্তু সিঁদুরে মেঘ দেখাচ্ছে আরএসএস এর রিপোর্ট। বিজেপির দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে বাদ দিয়ে তুলনামূলকভাবে অপরিচিত মুখ পাঞ্জাবি ব্যক্তিত্ব নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করার পুরো বিষয়টি তৈরি হয়েছে আরএসএস এর রিপোর্টের উপর ভিত্তি করে। মনোহর লাল খট্টরের মুখ্যমন্ত্রিত্বের সময়কালে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণে নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করার সুপারিশ করেছিল আরএসএস। ঠিক যেমনটা হয়েছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ক্ষেত্রে। 2023 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 2022 সালের 14ই মে তৎকালীন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল বিজেপি হাইকমান্ড।
বিপ্লব দেবের পরিবর্তে তৎকালীন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার অর্পণ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর পুরো বিষয়টির প্রেক্ষাপট ছিল আরএসএস এর রিপোর্ট। তবে এবারে নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্স যেমন প্রশ্নের মুখে, তেমনি প্রশ্নের মুখে হরিয়ানার বিজেপি প্রভারী তথা নির্বাচনের কো ইনচার্জ বিপ্লব কুমার দেবের পারফরমেন্সও। টিকিট প্রত্যাখ্যান করা কর্মকর্তাদের বিদ্রোহ এবং নেতৃত্বের বিরুদ্ধে অভূতপূর্ব সমালোচনা আক্ষরিক অর্থেই কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। 21 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা ঘোষণা করার পরপরই প্রাক্তন ডেপুটি স্পিকার সন্তোষ যাদব, রাজ্য বিজেপির মুখপাত্র সত্যব্রত শাস্ত্রী এবং রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শিবকুমার মেহতা সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা দল ছেড়ে দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। দ্বিতীয় তালিকা মহেন্দ্রগড় থেকে 5 বারের বিধায়ক রামবিলাস শর্মাকে বাদ দিয়েছে বিজেপি, যিনি এখন বিদ্রোহী পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, টিকিট দেবার ক্ষেত্রে বিজেপির রাজ্য প্রভারী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে 100 কোটি টাকার ঘোষ নেবার অভিযোগ জনসমক্ষে করেছেন তাঁরই দলের দেবেন্দর কায়দায়েন। উৎকোচের 100 কোটি টাকা বিপ্লব দেব আগরতলায় পাঠিয়েছেন বলে জনসমক্ষে অভিযোগ করেন দেবেন্দর কাদায়েন। সার্বিক পরিস্থিতিতে হরিয়ানা বিধানসভা নির্বাচন বিজেপির জন্য লিটমাস টেস্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূজায় চাঁদা নিয়ে জুলুম হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ও পুলিশ সুপার। চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ আসার পর রাজধানীর উদিচি ক্লাবকে পূজার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার। সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজায় পুলিশি ও প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার ও পুলিশ সুপার কিরণ কুমারকে। পূজার আগেই চাঁদা নিয়ে জুলুমবাজির বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পর এই ব্যাপারে পুলিশ প্রশাসন শক্ত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক। পূজায় চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুমবাজি হলে সেই ক্লাবকে পূজার অনুমতি দেওয়া হবে না বলে জানান জেলা শাসক বিশাল কুমার। উল্লেখ্য, বন্যার পর বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার জন্য পূজার চাঁদা নিয়ে জোর জুলুম না করার জন্য খোদ আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু দেখা গেছে তারপরেও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে চাঁদা নিয়ে জুলুমবাজির ও মস্তানির চিত্র। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান চাঁদা নিয়ে জুলুম করার জন্য উদিচি ক্লাবের পূজা বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের হবার পরেও সংশ্লিষ্ট ঘটনায় কাউকে কেন গ্রেফতার করা হয়নি সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে নীরব ছিলেন তিনি। श्योर करते हैं कि ऐसे किसी भी ऑर्गेनाइजेशन को पूजा की व्यवस्था नहीं करने दी जाएगी जो इस तरह के इलीगल या प्रेशर टैक्टिक्स यूज़ करके। और अभी डिसीजन लिया है कि उनको पूरा पूजा का परमिशन ही हम लोग नहीं दे रहे हैं, उनको पूजा करने के लिए परमिशन डिनाई कर रहे हैं। পূজায় কি ধরনের পুলিশি ব্যবস্থা থাকবে সেই সম্বন্ধে বিস্তারিত জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। 253টি পুলিশ পিকেট, পুলিশ সহায়তা কেন্দ্র ও সিসি ক্যামেরার নজরদারি সহ বিভিন্ন ব্যবস্থা পূজার দিনগুলিতে থাকবে বলে উল্লেখ করেন পুলিশ সুপার। बूथ 60 होंगे, वॉच टावर्स 30 होंगे, ड्रॉप गेट्स 25 होंगे और लास्ट। রাজধানীর পাশাপাশি জেলা ও মহকুমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে পশ্চিম জেলার জেলা শাসক ও পুলিশ সুপার। পূজার দিনগুলিতে বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি আবেদন রাখেন জেলা শাসক বিশাল কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানিক সরকার বা বৃন্দা কারাত নয়, সিপিআইএম এর রাশ আবারও একবার গেল প্রকাশ কারাতের হাতে। দলের কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হলো প্রকাশ কারাতকে। তবে যেখানে বিজেপি এবং কংগ্রেস দুই দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখার পক্ষপাতী প্রকাশ কারাত, সেক্ষেত্রে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কি হবে সিপিআইএম এর ভূমিকা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সীতারাম ইয়েচুরির প্রয়াণে রিক্ত হয়েছে সিপিআইএম এর সাধারণ সম্পাদকের পদ। তবে আপাতত কাজ চালানোর ভার পেলেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। রবিবার একে গোপালন ভবন থেকে জারি করা এক বার্তায় কারাতকে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিআইএম। কারাতি আপাতত একে গোপালন ভবন থেকে পলিট ব্যুরোর বাকি সকলের সঙ্গে সমন্বয়ের কাজটি করবেন বলে জানিয়েছে সিপিআইএম। অর্থাৎ সিপিএম এর নিয়ন্ত্রণ ফের একবার কারাত লবির হাতেই চলে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সিপিআইএম এর পার্টি কংগ্রেস। সেখানেই নির্বাচিত হবেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক। সিপিআইএম এর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বাধিক 9 বছরের জন্য নির্বাচিত হন দলের সাধারণ সম্পাদক। এক্ষেত্রে আগামী বছর ইয়েচুরির মেয়াদ শেষ হবার কথা ছিল, কিন্তু 1 বছর আগে ইয়েচুরির মৃত্যু হওয়ায় দলের কাজ চালাতে সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই প্রকাশ কারাতকে দেওয়া হলো সমন্বয়কের দায়িত্ব। ইয়েচুরির শূন্য স্থানে পরবর্তী সাধারণ সম্পাদক হতে পারেন বৃন্দা কারাত বলে ইতিমধ্যেই পূর্বানুমান করেছিল জাতীয় সংবাদ মাধ্যমগুলো। পরবর্তী সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়েছিলেন ত্রিপুরার মানিক সরকারও। তবে সেসব জল্পনার মধ্যেই দায়িত্ব পেলেন প্রকাশ কারাত। 2005 থেকে 2015 পর্যন্ত সিপিআইএম এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন প্রকাশ কারাত। প্রকাশ কারাত যখন সাধারণ সম্পাদক ছিলেন তখনই পরমাণু চুক্তির বিরোধিতা করে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সিপিএম। কারাতের সেই সিদ্ধান্ত পরবর্তীকালে সমালোচিত হয়েছে দলের মধ্যেই, যা পরবর্তী সময়ে ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছিল সিপিআইএম। আজ দেশ জুড়ে সিপিআইএম এর ক্ষয়িষ্ণু অবস্থার জন্য কারাতের সেই বিতর্কিত সিদ্ধান্তকেই দায়ী করে অনেকে। বিজেপি এবং কংগ্রেস দুদলের থেকে সমান দূরত্ব বজায় রেখে জাতীয় পর্যায়ে সিপিআইএম কে পর্যালোচনা করার পক্ষপাতী প্রকাশ কারাত। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্কের। সীতারাম ইয়েচুরির সময়কালে কংগ্রেসের অনেকটাই কাছে চলে এসেছিল সিপিআইএম। 22টি রাজনৈতিক দলের বিরোধী ইন্ডিয়া জোট তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে কি এবার কংগ্রেসের সঙ্গে সেই সখ্যতা বজায় রাখবেন প্রকাশ কারাতও, নাকি চূড়ান্ত কংগ্রেস বিদ্বেষী মানসিকতা নিয়ে নিজের মতো করে দল পরিচালনা করবেন প্রকাশ কারাত, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। জাতীয় পর্যায়ে যেখানে ক্রমাগত গুরুত্ব হারিয়ে ফেলেছে বামপন্থী এই দলটি, সেই ক্ষেত্রে আর কোনো ঐতিহাসিক ভুলের পথে পা দেবার সাহস কি দেখাবে সিপিআইএম? জাতীয় রাজনীতিতে আগামী দিনে সিপিএম এবং কংগ্রেসের সম্পর্ক কোন পথে এগোয় তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক কর্মচারীদের 10 দফা দাবি নিয়ে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণ অবস্থান পালন করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড শাখা সংগঠন। 26 তারিখ থেকে শুরু সর্বভারতীয় কার্যক্রমের অঙ্গ হিসেবে রাজ্যেও এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। কর্মচারীদের পুরনো পেনশন প্রথা সুরক্ষিত রাখা, নতুন ইউপিএস পেনশন স্কিম বাতিল করা, কর্মচারীদের আর্থিক বঞ্চনা দূর করা সহ মোট 10টি দাবির কথা জানান ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্ব। কর্মচারী বঞ্চনা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে এদিন সাংগঠনিক বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংশ্লিষ্ট নেতারা। আমাদের একটাই দাবি যে পুরনো পেনশন প্রথা, যেটা সরকারি কর্মচারীরা সারা জীবন চাকরি করার পর যে নিশ্চিত একটা পেনশনের ব্যবস্থা ছিল, ফ্যামিলি পেনশনের ব্যবস্থা ছিল, সেটা যে এখন খর্ব করা হয়েছে, তার বিরুদ্ধে সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজ তারা লড়াই করছে। জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের স্বার্থে রাজ্য সরকারের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আগরতলায় র্যালি করল ছাত্রছাত্রীরা। স্কলারশিপের অর্থের পরিমাণ বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ছাত্রছাত্রীরা। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ দেই যে দীর্ঘ বছর পরে যে আমরা এই যে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, চোখ রাখুন নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big.
স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। ভয়াবহ বিমান হামলা চালিয়ে হেজাবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহকে খতম করার দাবি করল ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেরও দাবি, ইসরায়েলের হানায় নিহত হয়েছেন হেজাবুল্লাহ প্রধান। গত মাসেই ইরানের রাজধানী তেহরানে দূর নিয়ন্ত্রক বোমার আঘাতে মারা যান হামাস প্রধান ইসমাইল হানিয়া। এবার বিধ্বংসী বিমান হামলা চালিয়ে আরেক শত্রু গোষ্ঠী হিজাবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহকে খতম করার দাবি করল ইসরায়েলের সেনা। সংবাদের সত্যতা সমর্থন করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সূত্রের খবর, নাসরাল্লাহকে খতম করার জন্য লেবাননে নিউ অর্ডার নামে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী আইডিএফ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই নাসরাল্লাহর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। নাসরাল্লাহ প্রতি মুহূর্তে তার ঠিকানা বদলাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর বেইরুটের দক্ষিণে দহিয়ার একটি বহুতলের নিচে বানানো ব্যাংকারে আশ্রয় নিয়েছিলেন নাসরাল্লাহ। মাটির কয়েক ফুট নিচে থাকা সেই ব্যাংকারকে চিহ্নিত করে আইডিএফ। তারপর সেই বহুতলের উপর একের পর এক বোমা বর্ষণ করে তারা। কয়েক মিনিটে 85টি 1 টনের বোমা ফেলা হয় ওই বহুতল লক্ষ্য করে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাসারাল্লাহ এবং হিজবুল্লাহ ডেরা গুড়িয়ে দেওয়ার জন্য GHU-31, ZDAM এবং স্পাইন 2000 বোমা ব্যবহার করেছে ইসরায়েল। প্রথম বোমাটি বানিয়েছে আমেরিকা। প্যালেস্টাইনে হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েলকে এই বোমা সরবরাহ করে আমেরিকা। স্পাইন 2000 বোমাটি তৈরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা। বোমার অভিঘাত এতটাই ছিল যে সাময়িক ভূমিকম্প অনুভূত হয়েছিল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। উল্লেখ্য, গত 32 বছর ধরে হিজবুল্লাহর প্রধান ছিলেন হাসান নাসরাল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তার নেতৃত্ব ও দক্ষতা ছিল প্রশ্নাতীত। গত কয়েক সপ্তাহে একের পর এক হামলা চালিয়ে হামাস ও হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতাকে খতম করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের বিমান হানায় মারা যান হিজবুল্লাহর আরেক শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ কবেইসি। দুই জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা অবধি এই হামলা জারি থাকবে বলে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর তাদের প্রধান মিত্র ইরান কি ধরনের অবস্থা নেয় সেই দিকেই সবার নজর। এক কথায়, যুদ্ধের গনগনে আঁচে তপ্ত গোটা অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চম্পকনগরে এক মহিলার মৃত্যুর ঘটনায় তার 2 ছেলে এবং এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মৃতার নাম মিনতি দেবনাথ, বয়স আনুমানিক 55 বছর। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের নিচে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মিনতি দেবনাথের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। তদন্তের স্বার্থে তার 2 ছেলে এবং এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মিনতি দেবনাথের মৃত্যু রহস্য নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি তার পাড়া প্রতিবেশী সহ নিকট পরিজনরা। তবে মহিলার মৃত্যু নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে চম্পকনগর থানার পুলিশ। আমাকে কিতারে করতে বাবা টস দিয়া দৌ না আমাকে আমরা টসটা তো সুইচটা বালা না, এটা দিয়া ফাত্তি না তো তুই এটারে নিচটা দিয়া ঘুরাইয়া জানান লাগে। আগরতলার সেন্ট্রাল রোডে 3টি দোকানে চুরির ঘটনায় 6 চোরকে আটক করেছে পুলিশ। আটক 6 চোরের নাম রাজু পাল, প্রসেনজিৎ সরকার, কবির হোসেন, ভানু দেবনাথ, তুষার সাহা ও সুজিত দে। তাদের কাছ থেকে চুরির 5000 টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। পুলিশ রিমান্ড চেয়ে ধৃত 6 চোরকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে সদর এসডিপিও। প্রসঙ্গত, গত 26 তারিখ রাজধানীর প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে পরপর 3টি দোকানে সংঘটিত হয় চুরির ঘটনা। ব্যবসায়ী রতন বণিকের দোকান সহ আরো 2 দোকান থেকে নগদ অর্থ ও সামগ্রী নিয়ে যায় চোরেরা। এই ব্যাপারে পূর্ব থানায় অভিযোগ দায়ের হবার পর তল্লাশি অভিযানে চালিয়ে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই 6 চোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর এসডিপিও। আটক 6 চোর আগেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে জানান এসডিপিও। রাজু পাল, প্রসেনজিৎ সরকার, ভৌমিক এবং আমির হোসেন, ভানু দেবনাথ, তুষার সাহা এবং সুজিত দেব, এরা আগেও চুরির কেসে জড়িত ছিল। ওদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওদের কাছ থেকে ক্যাশ 5000 টাকা উদ্ধার হয় এবং ওই চুরির ঘটনায় রতন মণিকের ঘর থেকে 30,000 টাকা ক্যাশ চুরি হয়েছিল। তো আমরা এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি মালগুলি আমরা ওদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করতে আশা করি আমরা সক্ষম হব। পুজোর আনন্দ মানেই শুধু শহর ও শহরতলি নয়, শহরের সঙ্গে পাল্লা দিয়ে ছোট বড় সব গ্রামেই চলছে পুজোর আয়োজনের রমরমা। তেমনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরেও চলছে ছোট বড় বাজেটের পুজো প্যান্ডেল তৈরির কাজ। আর এই দৃশ্যই ধরা পড়ল নিউজ নাও এর ক্যামেরায়। শহর আগরতলার মতো ধর্মনগরের বিভিন্ন জায়গায়ও চলছে দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কাজ। এ যেন এক অঘোষিত প্রতিযোগিতা। ধর্মনগর শহরের যেসব বড় বাজেটের পুজো হয় তার মধ্যে কয়েকটি বনিদি ক্লাব ও পুজো কমিটির উদ্যোগে চলছে নতুন থিমের উপর
ও কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে আপনজন ক্লাব, পদ্মপুর ক্লাব, এগিয়ে চলো ক্লাব ও নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ক্লাব কনসেনসাস, মধ্য শহর সার্বজনীন দুর্গা পূজা কমিটি, নবরাগ সংঘ ইত্যাদি ক্লাব চলছে ছোট বড় সব বাজেটের পুজো। প্রতিবছর প্রত্যেকটি ক্লাব ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির দর্শকদের সামনে কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে থাকে। এবারের পূজাতেও তার ব্যতিক্রম নয়। যেমন আপনজন ক্লাবে তাদের 10 লাখ টাকার পুজোর বাজেট মায়ের রূপের মধ্যে ফুটিয়ে তুলেছেন এক অত্যাচারী নারীর ভয়ঙ্কর রূপ। এবছর 46তম দুর্গোৎসব আমরা পালন করব। আমাদের এবারের পুজোর বাজেট 20 লক্ষ টাকা। আমরা আগামী চতুর্থী দিন থেকে মণ্ডপ ওপেনিং করে দেবো আর কি সবার জন্য, চতুর্থী দিন থেকে। আর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই থাকবে মহাপ্রসাদ। সকলের আমন্ত্রণ রইল এই মহাপ্রসাদ গ্রহণে। তাছাড়া বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের এবছরের পুজো 61তম বছরে পদার্পণ করবে। এই উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ জানান, এবারের পুজোয় তাদের ক্লাবের পক্ষ থেকে কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান, রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্রদান ও দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ। মধ্য শহর ক্লাবের এবারের পুজোর থিম হলো অরণ্য কন্যা। তাদের এবারের পুজো 12 বছর পদার্পণ করছে। আর 17 লাখ টাকার বাজেটের পূজার প্যান্ডেল ও মূর্তি তৈরি করছেন নবদ্বীপ ও মেদিনীপুরের স্বনামধন্য শিল্পীরা। মায়ের মূর্তি তৈরিতেও কিছু বিশেষত্ব আনা হয়েছে। এবছরের জেল রোডের ক্লাব কনসেনসাস তৈরি করছে সুবিশাল মন্দিরের আদলে প্যান্ডেল। এগিয়ে চলো ক্লাবের এবারের পুজোর থিম নর্থ কেরলের উপজাতিদের ফেস্টিভ্যাল অফ থিয়াম আর্ট ফোরামের আদলে। তাদের এবারের পুজোর বাজেট 23 লাখ টাকা। এবারের পুজোর 55তম বছরে পদার্পণ করছে। স্থানীয় আর্টিস্ট সুরাজ ঘোষ সহ কদমতলা আর্ট অ্যান্ড ক্রাফটের আর্টিস্ট ও ছাত্রছাত্রীরা তৈরি করছে পুরো পুজো প্যান্ডেল। প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত হচ্ছে নারিকেল পাতা, সুপারি পাতা, নারিকেল ও কলার ছড়ি, আখ ইত্যাদি। পদ্মপুর ক্লাবের পূজা প্যান্ডেল তৈরির কাজ চলছে গত 1 মাস যাবত। এবারের পুজোর থিম হলো 65 ফুটের কাল্পনিক মন্দির। 46তম বছরে পুজোর এবারের বাজেট 20 লক্ষ টাকা। ধুবড়ী ও কুচবিহারের শিল্পীরা এই প্যান্ডেল তৈরি করছেন। নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজার এবারের পুজোর থিম স্বপ্নের ভুবন। এবারের পুজোর থিমে মূলত প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে এবারের পুজো 47তম বছরে পদার্পণ করবে। বাজেট 11.5 লক্ষ টাকা। লাইট ও সাউন্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পী ও বহিরাজ্যের শিল্পীরা সবাই দিনরাত পরিশ্রম করে চলছে পুজোর প্যান্ডেলগুলিতে ধর্মনগরবাসীদের কাছে আকর্ষণীয় করে তুলতে, পূজা প্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধির জন্য। পূজা কমিটির উদ্যোক্তারা ও শিল্পীরা আশা প্রকাশ করেছেন, দুর্গাপূজার পঞ্চমীর দিন থেকে প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।